ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমি উভয়ের কল্যাণকামী। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন খমি মাদ্রাসায় পড়েছি, আবার জমাতের ছায়াতলে বড় হয়েছি। আহলে হাদিসের সাথে আমার ভালো সম্পর্ক। সকলকে সমন্বয় করে আমরা চলার চেষ্টা করি। প্রত্যেক ব্যক্তি বা দলের ভালো দিক হলে এটা গ্রহণ করি, খারাপ দিক হলে এড়িয়ে চলি। দলান্ধতা আমি পছন্দ করি না। আমি একটা দল করি, ওটাই সবকিছু। ওরা খারাপ করলো আমি বলবো না। হ্যাঁ, এরকম দলান্ধতা, এই দলান্ধতা এটা আর একটা বড় ভাইরাস বর্তমানে দেখতেছি। এটা জমাতের মধ্যে আছে, এটা কমিদের মধ্যে আছে। দলান্ধটা একটা বড় ভাইরাস। দলান্ধ হবেন না আপনি। আপনি কোরআন সুন্নাহ আলোচনা জামাতের আকীদা সঠিক পথে থাকলে ওদের অনুসরণ করবেন, সঠিক পথে না থাকলে আপনি ওটা অনুসরণ করবেন না। প্রয়োজনে হয়তো আপনি বেয়াদবি করবেন না, কিন্তু ওটাকে আপনি সাপোর্ট করবেন না অন্তত। তাইলে একটা সমন্বয়ের পথ বাহির হবে, ঐক্যের একটা সুন্দর একটা পথ বাহির হয়ে আসবে ইনশাআল্লাহ। জামাত কিন্তু আকীদাগতভাবে বিক্ষিপ্ত, রাজনৈতিকভাবে এক। জামাতের আকীদার মধ্যে কেউ আহলে হাদিস আছে, আমার অনেক ভাই আহলে হাদিস জামাত করে। অনেক বেদাতি দক্ষিণ চট্টগ্রামে অধিকাংশ সন্দানাশ ফটিয়া কুতুবদিয়া বেদাতি জামাত করে। কমিদের মধ্যে এরকম আকীদাগত দ্বন্দ্ব কম, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব আছে। জামাতের রাজনৈতিক ঐক্য আছে, আকীদাগত দ্বন্দ্ব আছে। যাই হোক, এটা জামাতের ভালো দিক আমি বলবো। কমিরা যদি রাজনৈতিক ঐক্য হতো এবং এটার পরে জামাতের সাথে একটা চুক্তিভিত্তিক লিখিত ঐক্য করতে পারতো। আরে ভাই, ঐক্য করবেন, লিখিত চুক্তি থাকতে হবে। কোন কোন পয়েন্ট নিয়ে আমি ঐক্য করতেছি। সরমনায় ঐক্য করেছে, ও লিখিত 2 দিনে ভেঙে গেছে। দেখেন, জামাত কিন্তু রাজনীতি করতেছে গতানুগতিক রাজনীতি। বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে করছে, জামাত যদি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে তাহলে জামাত কিন্তু সফল হতে পারবে না। জামাতকে রাজনীতি করতে হবে ইসলামী ভাবধারার রাজনীতি, যেখানে আখলাক চরিত্র প্রাধান্য পাবে, যেখানে মানে একরামুল মুসলিমিন এবং মুসলমানের কল্যাণ কামিতা প্রাধান্য পাবে। ওটা জামাতকে প্র্যাকটিস করতে হবে। জামাত এর বিপরীতে করলো। একটু যখন সুযোগ পাইলো, তারা 5 আগস্টের পরে অসংখ্য মসজিদ থেকে কমে আলেমদের বাইর করে দিল। এটা অসংখ্য প্রমাণ আছে। খুদ তারেক মনোয়ার বলছে যে দর্শে নিজামীর যারা আলেম আছে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেন। এগুলো তাদের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, কিন্তু তাদের অন্তরে এগুলো আরো অনেক বেশি আছে, যেগুলো আমরা নিজেরা ভুক্তভোগী। আমার ইতিহাস আমি বললে আপনারা বুঝবেন। এই কাজটা করছে। 2 নম্বর কি করছে, ইসলামী ব্যাংক থেকে তারা যারা জামাত করে না কিংবা তাদের মানে ভালো লাগে না, সকলকে ছাঁটাই করলো। আইআইইউসির মতো এরকম একটা ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে যারা জামাত করে না, অনেক যোগ্য আলেম ছিল আমাদের ভাইরা, মিসবাউদ্দিন মাদানী, সাতকানিয়ার কৃতি সন্তান, আরো ভালো ভালো আলেম ছিল, সবাইকে ছাঁটাই করেছে। তাহলে এই ছাঁটাছাঁটির রাজনীতি, এটা হলো আওয়ামী লীগের রাজনীতি, এটা বিএনপির রাজনীতি। বিএনপি এই কাজগুলো করবে, আওয়ামী লীগ এই কাজগুলো করবে। আপনারা কেন করবেন? আপনারা তো ইসলামী রাজনীতি প্র্যাকটিস করবেন। রসুল ইসলাম মদিনা মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে দিছে। ইসুফ আল ইসলাম যখন মিশরে প্রধানমন্ত্রী হয়ে গেল, তার ভাইয়েরা আসছে, সকলকে বুকে নিছে। এটা হলো ইসলামী রাজনীতি। এরকম আফগানিস্তানে যখন তালেবান ক্ষমতা পেল, যারা আফগানের মধ্যে এক সময় আমেরিকার গোলামি করত, তালেবান তাদের থেকেও প্রতিশোধ নেয় নাই। তাদেরকে বলছে তোমরা যার যার মানে পদের মধ্যে বহাল থাকবে, শুধু আফগান সরকারের কাছে অনুগত থাকবে। এই যে ইসলামিক রাজনীতি হলো আখলাক, একরামুল মুসলিমিন, ইহসানুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট না দেওয়া, মুসলমানের চাকরি খেয়ে না ফেলা, তাকে সুযোগ দেওয়া, তাকে পারলে একটু সহযোগিতা করা। এই কাজটা যদি জামাত করতে পারতো, তাহলে আজকে জামাত ক্ষমতায় যেতে পারতো। ধরেন আমির হেফাজত একটা বক্তব্য দিছে, ওটা জামাতের বড় আলেমরা ওনার সাথে ডিলিং করবে। একেবারে মানে ক্লাস 5 পড়ছে, 4 পড়ছে, সে আমির হেফাজতকে দজ্জাল, কাফের, ফিনার, জাহান্নাম। আমি তো ভাই জামাতের বন্ধুদের সাথে কথা বলি, তারা বলেছে আমির হেফাজত নাকি ফিনার, জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বলা হয়েছে মুনাফিকের ক্ষেত্রে। এটা যে ইমানদার নয়, ইমানের বান করে। হয়তো আমির হেফাজতের কোনো ফটো আপনাদের ভালো লাগে নাই, কিংবা উনি ব্যক্তিগতভাবে বিএনপি সাপোর্ট করছে, এটা ওনার ব্যক্তিগত হতে পারে। এটার জন্য ওনাকে ফিনার, জাহান্নাম বলবেন? তাহলে 20 বছর আপনারা বিএনপির সাথে রাজনীতি করেছেন এবং দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আপনারা কি ফিনার, জাহান্নাম নয়? এগুলো হলো অতিরঞ্জন, বাড়াবাড়ি। কাউকে ফিনার, জাহান্নাম বলা, মুনাফিক বলা। এবং এই যে খতিব আব্দুল মালিকের পিছনে কিভাবে লাগলো, এই যে তারেক মনোয়ার সাহেব এমনি একটা টুপি পরাই দিছে, এটাকে কেন্দ্র করে পুরো একটা সবাই আব্দুল মালিক সাহেবের পিছনে লেগে গেছে। এরকম একটা হক্কানি উলামাদের পিছনে লাগা, উলামা বিদ্বেষ আমি দেখেছি জামাতের মধ্যে খুবই বেশি চর্চা হচ্ছে, যেটা তবলিগের মধ্যে হয়ে তবলিগ ফাটল হয়ে গেছে। সাদ সাহেব উলামা বিদ্বেষ চর্চা করেছিল। একইভাবে জামাতের মধ্যে একটা অংশ, সবাই নয়, উলামা বিদ্বেষ চর্চা করে, হক্কানি আলেমদের সহ্য করতে পারে না। নিজেদেরকে অনেক কিছু বুঝে, অনেক সেরা মনে করে। না, আপনি যতই ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনাকে আমি স্যালিউট করি, সম্মান করি, কিন্তু ইসলাম বুঝার জন্য আপনাকে আলেমের কাছে আসতে হবে। কোরআন হাদিস বুঝার জন্য যাদের কাছে গভীর জ্ঞান আছে, হক্কানি উলামা, তাদের কাছে আপনাকে আসতে হবে। তাদের দিক নির্দেশনা অনুযায়ী অগ্রসর হতে হবে। অন্তত তাদের চরিত্র হনন করা যাবে না। জামাত এই জায়গায় খুবই
মারাত্মক একটা কি করেছে, যার কারণে এখন জামাতের একটা জনপ্রিয়তার মধ্যে বড় আঘাত এসেছে। যে কারো চরিত্র হনন করা, ধরেন আমার কথা জামাতের সাথে 100% যায় নাই, সাথে সাথে আমাকে দালাল মালাল বলে চরিত্র হনন করবে, এই কাজটা কিন্তু ভালো না। এটা রাজনীতি ভাবেও করছে, তারেক জিয়াকেও করছে, খাম্বা তারিক বলছে, এবং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকেও বলছে, বড় বড় কওমে আলেমদেরকেও বলছে, এই চরিত্র হনন করলে ওরা আপনাদের চরিত্র হনন করবে। এখন এরপরে শফিকুর রহমান নিয়ে এক এক চরিত্র হনন হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা মানা করছে, তোমরা দেখো লাত উজ্জা মূর্তিকে গালি দিবে না, কোরআনের আয়াত। তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও, তারা তোমাদের রবকে গালি দিবে। জামাত এই কাজটা করছে। জামাত যখন বড় বড় ব্যক্তিদের চরিত্র হনন করছে, সবাই মিলে আবার জামাতের আমিরের চরিত্র হনন করছে। এই যে একটা নোংরা রাজনীতি, মুসলমান হিংসা বিদ্বেষের রাজনীতি, এটার মূল কারণ হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। আমাদের মধ্যে গণতন্ত্র এবং ক্ষমতা কেন্দ্রিক এটা এমন ভাবে সেট আপ হয়ে গেছে, আমরা ওই রাজনীতি প্র্যাকটিস করতেছি। এখন আলেম ওলামারা ওখানে নসিহা দিবে, ভাই আমরা ওই রাজনীতি করব না, যেটা হিংসা বিদ্বেষ রসারসি চরিত্র হনন, ওই রাজনীতি আমরা করব না। আমরা ক্ষমতায় যাইতে পারলে যাব, না যাইতে পারলে নাই। আমরা রাজনীতি করব ইসলামের রাজনীতি, আখলাক, চরিত্র, দাওয়াত, মানুষকে নামাজের পথে ডাকা, আস্তে আস্তে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা, ঐক্য সমন্বয় করা, পরস্পর কাছে আসা, এটা হলো ইসলামিক রাজনীতি। এটা আলেম ওলামারা বলবে, আমার চেয়ে ভালো করে বলবে, আমি তো ছোট মানুষ। তো আজকে একেবারে সংক্ষেপে কিছু কথা বলবো, বেসিক কথা, এগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা। সংকটের যে মূল জায়গাটা, এটা হলো চিন্তাগত এবং ইসলামকে প্র্যাকটিস করা, ইসলামকে বোঝা। এক্ষেত্রে অর্থাৎ কওমে আলেম উলামা, উলামায়ে দেওবন্দের ইসলাম বোঝা এবং ইসলাম চর্চা করা, এটা এক ধরনের। জামাতের যারা সাপোর্টার আছে, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, ওনার ইসলাম বোঝা এবং ইসলামকে প্র্যাকটিস করা, ইসলাম প্রতিষ্ঠা করা, এই ধরন আরেক ধরনের। উলামায়ে দেওবন্দের ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম চর্চার একটা দৃষ্টিভঙ্গি, জামাতের ইসলাম চর্চা, ইসলাম প্রতিষ্ঠার আরেকটা দৃষ্টিভঙ্গি। উভয়ের নিয়ত কিন্তু পরিশুদ্ধ আমি মনে করি, কিন্তু চিন্তাগত এবং আচরণগত পদ্ধতিগত ভিন্নতার কারণে এই সংকটটা সৃষ্টি হয়। একে অপরকে ভুল বুঝাবুঝির মাধ্যমে আরো দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এর ফলে যারা এদেশে ইসলাম বিদ্বেষী আছে, তারা সুযোগ পেয়ে যায়, তারা মাথাছাড়া দিয়ে ওঠে। তাই আমি মনে করি উভয় দলের মধ্যে অনেক বড় ইসলামের পক্ষে অবদান আছে। কওমে আলেমরা এদেশে খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে এদেশে না পুরা দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, একেবারে আফগানিস্তান পর্যন্ত তাদের বিশাল অবদান আছে। তাদের জিহাদি আলাদা প্ল্যাটফর্ম আছে, যারা আমেরিকার বিরুদ্ধে জিহাদ করেছে, আফগানে ইসলামী একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে আসছে। দাওয়াতি আলাদা প্ল্যাটফর্ম আছে, যেটা বিশ্বব্যাপী দাওয়াতি কাজ চলতেছে। আবার মাদ্রাসা, খানাকা, এক্ষেত্রেও অনেক বড় তাদের অবদান আছে। পাশাপাশি জামাতে ইসলাম, তাদেরও কিন্তু অবদান আছে এই দেশে, তাদেরও অবদান আছে। তাদের অবদানের ক্ষেত্র ভিন্ন। তাদের অবদান ধরেন কলেজ, ইউনিভার্সিটি, ও ক্ষেত্রে ইসলামের একটা ফোকাস বা ইসলামিক মূল্যবোধ ধরে রাখা। কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিকতার আক্রমণ বেশি চলে, ওখানে জামাত ইসলাম কাজ করে আমাদের মুসলমান ছাত্রদেরকে ইসলামের একটা ছায়া দিল। এবং জামাত ইসলামের আরো খেদমত আছে, ধরেন তারা বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, এই যে জেনারেল শিক্ষিতদের মধ্যে ইসলামকে চর্চা করা, ইসলামকে, ইসলামের মানে প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট করা। এক্ষেত্রে হয়তো অনেক জায়গায় কওমে আলেম ওলামারা এখনো পৌঁছায় নাই, কিংবা কিছু কিছু ক্ষেত্রে তবলিগের মেহনত চলে, কিন্তু ব্যাপক হারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং এই যে ডাক্তার, মেডিকেল, ও ক্ষেত্রে জামাত ইসলামের যথেষ্ট অবদান আছে। এক্ষেত্রে আমি উভয়ের অবদান স্বীকার করি, এবং উভয়ের একটা নিয়ত পরিষ্কার আছে, যে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলাম চর্চা করা। কিন্তু সংঘর্ষ এবং সংকট কোথায় হচ্ছে? একে অপরকে ভুল বুঝাবুঝির ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করব, অনেক লম্বা আলোচনা। প্রথমত আমাদেরকে গোলটেবিল আলোচনা বসতে হবে উভয় দলকে, আমরা একে অপরের সাথে বসতে চাই না। আমি মনে করি কওমে এবং জামাত বারবার আমাদেরকে বসতে হবে। উলামায়ে দেওবন্দের প্রতিনিধি ওরা বসবে, এদিকে জামাতের প্রতিনিধি উভয়রা বসবে, বসে গোলটেবিল আলোচনা করবে। এখন যে জামাত ইসলাম টকশো করতেছে, জামাতের মহিলা কর্মীরা বিএনপির সাথে টকশো করতেছে, এবার বিভিন্ন দলের সাথে টকশো করে, ওভাবে টকশো কওমে আলেমদের সাথে বসতে হবে এবং ভদ্রতা বজায় রেখে যৌক্তিক আলোচনা করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক, যে আমাদের সংকটগুলো কোথায়, ভুল বোঝাবুঝি কোথায় হচ্ছে, আমরা কোথাও কোরআন সুন্নাহ থেকে সরে যাচ্ছি কিনা, এগুলো আমাদেরকে পয়েন্ট আউট করে, ওগুলোতে আলোচনা করে ওখানে উভয় দলকে একটা পরিবর্তনের মন মানসিকতা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। তাইলে দেখবেন যে একটা পথ বাহির হবে, একটা সমন্বয়ের একটা পথ এসে যাবে। কিন্তু আমরা একে অপরের সাথে বসতেছি না, একে অপরকে এমন ভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করি, একে অপরকে এমন ভাবে হিংসার সাথে আমরা ডিলিং করি, আমরা কাছাকাছি বসারও মানে এরকম সুযোগ রাখতেছি না।
এটা সবচেয়ে বড় একটা মানে সংকট, এবং এটা থেকে সমন্বয়ের জন্য আমাদেরকে বসতে হবে। এই যে দেখেন 5 আগস্টের পরে জামাত ইসলাম কিন্তু অনেকের সাথে বসেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, কত কত মানুষের সাথে রাজনৈতিক বৈঠক করতেছে। কিন্তু কওমি আলেম ওলামা যারা আছে, বড় বড় মাদ্রাসা যেগুলো আছে, পটিয়া মাদ্রাসা, হাটবাড়ি মাদ্রাসা, ঢাকার লালবাগ, এখানে যে বড় বড় কওমি আলেমরা আছে বা হেফাজতের যারা আমির নাই বা আমিররা আছে, ওদের সাথে বারবার বসতে পারতো। ওদেরকে নিয়ে ভাই আমরা সবাই মিলে কিভাবে দেশে ইসলাম আনবো, একটা বড় সুযোগ 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার ফালাইছে, আওয়ামী লীগ চলে গেছে, আমরা কিভাবে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারি। আপনারা আলেম ওলামারা আপনারা আমাদের পরামর্শ দেন। যেহেতু হক্কানি আলেম ওলামারা কওমি কেন্দ্রিক বেশি, জামাতে কিন্তু আলেম ওলামা কম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, লয়ার, মাস্টার, প্রফেসর এগুলো বেশি। আর হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এগুলো কওমিদের মধ্যে বেশি। যেহেতু আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ওখানে আলেমদের দৃষ্টিভঙ্গি বা আলেমদের মতামত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এখানে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাপোর্টার লাগবে, তারা আমাদের সহায়ক, কিন্তু পরামর্শ সবসময় ওই আলেম থেকে, মুফতি থেকে নিতে হবে। জামাত যদি এই কাজটা করতে পারতো তাইলে অনেক একটা সুন্দর পরিবেশ আসতো। জামাত এদিকে ফোকাস করে নাই। এখন সবার টার্গেট ছিল কিভাবে কিছু আসন নিয়ে সংসদে যাব, টার্গেট মূল সংসদে যাওয়া। ইসলাম প্রতিষ্ঠার টার্গেট আছে, কিন্তু এটা এটা দুর্বল হয়ে গেছে, এটা গৌণ হয়ে গেছে। মুখ্য হলো সংসদে যেতে হবে বেশি আসন নিয়ে। এই জন্য সরমরাই জামাত ঐক্য হয়েও ভেঙে গেছে। এখানে অনেক সমস্যা আছে উভয় দলের, এগুলো অন্য ভিডিও আমি বলেছি। কিন্তু মূল টার্গেট যদি ইসলাম হতো, মূল লক্ষ্য উদ্দেশ্য যদি ইসলাম হতো, ইসলাম প্রতিষ্ঠা করব, তাইলে মজবুত একটা ঐক্য করা যেত। তো এই ক্ষেত্রে আমি প্রথম জামাত যেটা মানে কওমি আলেম ওলামাদেরকে যদি মূল্যায়ন এবং আকৃষ্ট করতে পারত, এই ক্ষেত্রে আমি এটা মানে মনে করি যে একটা সমন্বয়ের পথ পাওয়া যেত। 2 নম্বর যেটা আমি মনে করি, এই যে মানে পরস্পর একে অপরকে ডিলিং করা, মানে একটি জামাত শাসিত এলাকায় ধরেন একটা মসজিদে কওমি আলেম আছে, তাকে 5 আগস্টের পরে ওই মসজিদ থেকে ছাড়াই করতে হবে, এই যে একটা টেন্ডেন্সি, এটা খরচ, এটা আমরা ভুক্তভোগী। আমার আশপাশে অনেকের সাথে আমি যোগাযোগ, কয় ভাই এই 5 আগস্টের পরে জামাত কমিটিতে ছিল, ওরা আমাদেরকে বাইর করে দিছে। এই কাজগুলো যদি জামাত না করতো, এই যে ইসলামিক রাজনীতি হলো আখলাক, একরামুল মুসলিমিন, ইহসানুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট না দেওয়া, মুসলমানের চাকরি খেয়ে না ফেলা, তাকে সুযোগ দেওয়া, তাকে পারলে একটু সহযোগিতা করা, এই কাজটা যদি জামাত করতে পারতো তাহলে আজকে জামাত ক্ষমতায় যেতে পারতো। এদিক দিয়ে আবার যেহেতু কওমির সাথে এই ধরনের আচরণ করলো, কওমিরাও একটু অতিরঞ্জন করছে অনেকে, একেবারে এটা জামায়াতে ইসলাম ইসলামী দল নয়, এটা ইহুদিদের দালাল, এটা এই সেই, এটা একটা আমি মনে করি অতিরঞ্জন। বাকি এটা আলেম ওলামারা আরো ভালো জানবে, কারণ জামাত ইসলাম দেখতেছি তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তাদের কিছু সাংগঠনিক কুচক্রী মহল আছে, এটা আমরা ভুক্তভোগী, কিন্তু অনেক মানুষ জামাতের মধ্যে ভালো আছে যারা শুধু জামাত করে ইসলাম প্র্যাকটিস করার জন্য, কিংবা এই যে একামতে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য। তো এক্ষেত্রে কওমি আলেম ওলামারাও কিছুটা মানে অতিরঞ্জন করেছে। আর কওমি আলেম ওলামাদের আরেকটা বড় গ্যাপ ছিল, তাদের মধ্যে একটা সমন্বয় ছিল না, যেটা জামাতের মধ্যে ছিল, যে অর্গানাইজিং। জামাত একেবারে পুরো বাংলাদেশে একটা অর্গানাইজড, কিন্তু কওমিদের মধ্যে দেখেন অনেকগুলো দল হয়ে গেছে। যদিও হেফাজত সকলের মুরব্বী বলে, কিন্তু হেফাজতকে ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়েছে, এবং অনেকগুলো রাজনৈতিক দল হয়ে গেছে। কওমিদের যদি রাজনৈতিক দল একটা হতো, অরাজনৈতিক দল একটা হতো, তাহলে কওমিদের জন্য অনেক বড় এটা ভালো হতো, প্লাস পয়েন্ট হতো, এবং জামাত আর কওমি সমন্বয় করার একটা সুযোগও হতো। এখন জামাত বলে যে আমরা কওমির কোন অংশের সাথে আমরা ঐক্য করব। এখন মামুনুল হক সাহেবকে তারা নিচে, ওদিকে সরমুনাই ছুটে গেছে, ওই সরমুনাইকেও নিলাম, এদিকে হেফাজত নাই, অথবা এই যে জামাত কওমিদের একটা অংশ বিএনপির সাথে গেছে, জমিয়ত। তাইলে কওমিদের যে একটা মানে রাজনৈতিক ভাবে তারা বিক্ষিপ্ত, কওমিরা আকীদাগত ভাবে এক, জামাত কিন্তু আকীদাগত ভাবে বিক্ষিপ্ত, রাজনৈতিক ভাবে এক। জামাতের আকীদার মধ্যে কেউ আহলে হাদিস আছে, আমার অনেক ভাই আহলে হাদিস জামাত করে, অনেক বেদাতি, দক্ষিণ চট্টগ্রামে অধিকাংশ সন্দানাইশ, ফটিয়া, কুতুবদিয়া বেদাতি জামাত করে। কওমিদের মধ্যে এরকম আকীদাগত দ্বন্দ্ব কম, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব আছে। জামাতের রাজনৈতিক ঐক্য আছে, আকীদাগত দ্বন্দ্ব আছে। যাই হোক, এটা জামাতের ভালো দিক আমি বলবো। কওমিরা যদি রাজনৈতিক ঐক্য হতো এবং এটার পরে জামাতের সাথে একটা চুক্তিভিত্তিক লিখিত ঐক্য করতে পারতো। আরে ভাই, ঐক্য করবেন, লিখিত চুক্তি থাকতে হবে, কোন কোন পয়েন্ট নিয়ে আমি ঐক্য করতেছি। সরমনাই ঐক্য করেছে, ও লিখিত 2 দিনে ভেঙে গেছে। কোন মূলনীতির উপর আমরা ঐক্য করতেছি, আগে মূলনীতি লিখিত করতে হবে,
পরস্পর বসতে হবে, আলোচনা করতে হবে, ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে। আমাদের সময় থাকে ভারতের সাথে বসার, আমেরিকার সাথে বসার, ইসলামপন্থীদের সাথে বসার সময় থাকবে না কেন? কর্মীদের সাথে ঘন্টা ঘন্টা আমরা মিটিং করব, তাদের দুয়ারে বসে থাকবো। বলেন আপনারা কি কি মূলনীতি, যদি সদ ইচ্ছা থাকে। আর যদি সদ ইচ্ছা না থাকে, আমি আমি একলা একলা আমি গুল মারবো ওদেরকে ছাড়া, এরকম ইচ্ছা থাকলে কোনোদিন আর বৈঠকও হবে না, ঐক্য হবে না, সমন্বয় হবে না, ইসলামও প্রতিষ্ঠা হবে না। তাই লম্বা হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত কথা বললাম, এই জন্য অনেকে হয়তো বুঝতে পারবেন না, কয়েকবার করে শুনলে বুঝবেন। আমাদের মূল উদ্দেশ্য কওমি এবং জামাত কাছাকাছি আসুক। যেগুলো আকিদাগত বিভ্রান্তি আছে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, ওগুলো আলোচনার মাধ্যমে কিছু কিছু শব্দ বা কিছু কিছু আকিদা আমরা এক্সপান্স করতে পারি, বাদ দিতে পারি। কোরআন সুন্নাহর আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা নিব, এটাই তো চাই। মওদুদী রাহিমাহুল্লাহ এককভাবে একটা মত দিছে, ওটা নিব নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ মত নিব? যেমন নবী রাসূলের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ মত আমরা নিব। এরপরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে জামাত ইসলাম কিছুটা ক্ষেত্রে মডারেট এবং ডেমোক্রেটিক শব্দগুলো একটু প্রমোট করতেছে, ওই জায়গায় আমরা আলোচনা করব না। আমরা ইসলামী রাজনীতিকে প্রমোট করি। আমরা প্রয়োজন হোক এটা সাময়িকভাবে গণতন্ত্রের মধ্যে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে গণতন্ত্র ইসলামের মূল মুক্তির উপায় নয়। এটা আমরা ক্লিয়ার করব। এটা আমরা আমরা মূল ইসলামিক রাজনীতি যেটা আছে, বা যেটা সম্ভাব্য খেলাফতের রাজনীতি আছে, ওদিকে আমরা অগ্রসর হব। এটা আমরা গণতন্ত্র এটা হলো সাময়িকভাবে নিয়েছি, কিন্তু ওই জায়গায় জামাত বারবার নিজেদেরকে ডেমোক্রেটিক এবং মডারেট মডারেট শব্দটা ব্যবহার করে। জামাত ইসলামের অনেক মানে মৌলিক বিধানে তারা একটু শৈথল্যভাব দেখালো, একটু ছাড় দিল অনেকগুলো বিষয়ে। বিশেষ করে এটা অন্যান্য যারা আছে তাদেরকে হয়তো আকৃষ্ট করার জন্য, আমেরিকাকে আকৃষ্ট করার জন্য হতে পারে। তো এই জায়গাগুলো আমরা আলোচনা করি এবং উভয়ের মধ্যে একটা কি করি, সমন্বয় করি, একে অপরের ইজ্জত নিয়ে ঠানাঠানি না করি, একে অপরকে হামলা না করি। আর একটা কথা, জামাত আর একটা কাজ যেটা সবচেয়ে বেশি মানে দূরত্ব সৃষ্টি করেছে, যেটা সবচেয়ে বেশি সংকট সৃষ্টি করেছে, এটা হলো হক্কানি উলামাদের চরিত্র হনন করা। তাইলে কিছু কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।